সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে। আমরা প্রথম ক্লাসে বিশ্বগ্রাম নিয়ে কিছু পড়া পড়েছিলাম। আজকে আমরা পড়ব পাঠ 2, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট কিছু উপাদান। মানে আমরা বিশ্বগ্রাম যে আমাদের গঠিত হচ্ছে, তো এই বিশ্বগ্রাম গঠিত হওয়ার পিছনে কিছু উপাদান আছে যেগুলোর কারণে বিশ্বগ্রামটা কি হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, মানে পুরো বিশ্বটা একটা গ্রামের মতো আচরণ করছে। সেগুলো কোনগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে পড়ালেখা করব। শুরু করা যাক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বর্তমানে বিশ্ব গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। যে উপাদানগুলো বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট তা উল্লেখ করা হলো। ফার্স্টেরটাই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। দেখো, আকাশ, জলপথ ও সড়ক পরিবহনের ক্ষেত্রে কম্পিউটার কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার ব্যবহৃত হচ্ছে মানে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। রেলওয়ে ও সড়ক পরিবহন ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে, যেমন হচ্ছে তাদের টাইম টেবিল তৈরি করা, তারপর হচ্ছে আসন সংরক্ষণ করা, কোন ট্রেন কোন ট্র্যাক দিয়ে যাবে তা নির্ধারণ করা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটারের মাধ্যমে পরিচালিত ট্রাফিক লাইন সকল সড়কের সাথে সমন্বয় রেখে কি করে, যানবাহনটা নিয়ন্ত্রণ করতে পারে। তারপর হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই ও জিপিআরএস পদ্ধতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। আমাদের দেশের রেলওয়ে টিকিট ব্যবস্থা এবং কিছু বাস কোম্পানি তাদের টিকিটিং এবং সিট রিজার্ভেশনও কিসের দ্বারা নিয়ন্ত্রণ করতেছে, ইন্টারনেটের দ্বারা নিয়ন্ত্রণ করতেছে। দেখবা যে আমরা পরিবহন.কম, সহজ.কম, তো সেখানের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমাদের দেশে আমরা বাসের টিকিট করতে পারতেছি। আবার বাংলাদেশ রেলওয়ে তাদের একটা অ্যাপস দিয়েছে, সেখানের মাধ্যমে আমরা ঘরে বসেই রেলের টিকিট কাটতে পারি। তো এগুলো হচ্ছে কিসের মাধ্যমে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তাহলে দেখো, আমাদেরকে আর কিন্তু বাস কাউন্টারে যেতে হচ্ছে না, আমরা ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে সকল ধরনের কাজ করতে পারছি। এটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। ঠিক আছে, তো এখানে আরো কিছু বলছে। দেখো, রেডিও ও টেলিভিশন বিভিন্ন তথ্য সম্প্রচার করে যোগাযোগ ব্যবস্থার মান উন্নত করতে সাহায্য করছে। ফ্যাক্স, তারপর হচ্ছে টেলিপ্রিন্টার, কম্পিউটার, ইলেকট্রনিক মেইল ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেক্সট মেসেজ, দেন হচ্ছে ভয়েস মেসেজ অতি অল্প সময়ে এবং অল্প খরচে প্রেরণ করা সম্ভব হচ্ছে। তো টেলিফোন, মোবাইল ফোন, দেন হচ্ছে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে আমরা নিজেদের মধ্যে সরাসরি অনুভূতি বিনিময় করতে পারছি, যা যোগাযোগের মাধ্যমে বিপ্লব এনে দিয়েছে। আমরা ইন্টারনেটে বুলেটিন বোর্ডের সাহায্যে যে কোনো তথ্য খুব সহজে কি করতে পারছি, বিনিময় করতে পারছি। ঠিক আছে, তো কিছু যোগাযোগ মাধ্যম আবার নিচে দেওয়া হয়েছে। প্রথমটা পাচ্ছি আমরা কি, ইমেল। এটা বোর্ডে কিন্তু অনেকবার কোয়েশ্চেনটা আসছে যে ইমেলের ফুল ফর্মটা কি। ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেইল, মানে হচ্ছে বৈদ্যুতিক ডাক ব্যবস্থা বলি যে আমরা এটাকে। নর্মালি আমাদের ডাক ব্যবস্থাটা কিরকম, একটা জিপিও বা জেনারেল পোস্ট অফিস থাকে, সেখানে গিয়ে আমরা চিঠি দেই, সেটা একদিন বা দুদিন সময় লাগে অন্য জায়গায় যেতে। কিন্তু ইমেলের মাধ্যমে যখন তুমি কোনো কিছু পাঠাবে, সেটা 2-3 সেকেন্ডের মধ্যে কি হবে, ওদের কাছে পৌঁছে, যার কাছে তুমি ইনফরমেশন দিবা তার কাছে পৌঁছে যাচ্ছে। যেমনটা দেখো, দ্রুত ডাটা কমিউনিকেশনের মাধ্যম হলো ইমেল। তথ্য প্রযুক্তির উদ্ভাবিত নতুন ডাক ব্যবস্থা যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। দেখো, তথ্য প্রযুক্তির উদ্ভাবিত নতুন ডাক ব্যবস্থা যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। খুব দ্রুত ও অল্প সময়ে চিঠিপত্র, অন্যান্য ডকুমেন্ট নির্ভুলভাবে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। ঠিক আছে, তো বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসা বাণিজ্য, দেন হচ্ছে লাইব্রেরি, ইতিহাস, ঐতিহ্য ব্যবহারের জন্য অডিও, ভিডিও, ডকুমেন্ট, এমনকি চ্যাটিং এরও কি আছে, ব্যবস্থা রয়েছে। একজনের কাছ থেকে একাধিক যন্ত্র কি করা যায়, ইমেল করা যায়। তো উইকিপিডিয়া আবার ইমেলের একটা সংজ্ঞা দিয়েছেন, ইলেকট্রনিক মেইল অর ইমেল ইজ দ্য মেথড অফ এক্সচেঞ্জিং ডিজিটাল মেসেজেস ফ্রম অ্যান অর্ডার টু ওয়ান অর মোর রিসিপিয়েন্ট। তুমি চাইলে একজনকেও দিতে পারো, চাইলে একাধিক জনকেও দিতে পারো। ইমেলের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, কি কি লাগবে, ইমেলের জন্য একটা কম্পিউটার লাগবে অথবা একটা স্মার্টফোন লাগবে, কেমন মডেম মানে হচ্ছে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য। তারপর হচ্ছে ইন্টারনেট সংযোগ এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, যে ইমেল প্রেরণ করবে যার কাছে প্রেরণ করবে উভয়কেই কি করতে হবে, অ্যাড্রেসটা থাকতে হবে। এই জিনিসটা স্যার এমসিকিউ তে অনেকবার কিন্তু আসছে, এই যে ইমেলের দুটি অংশ থাকে। এটা অনেক সময় এমসিকিউ তে আসছে যে ইমেলের কয়টি অংশ থাকে, দুটি অংশ থাকে। একটা হচ্ছে অ্যাট দ্য রেটের আগে, একটা হচ্ছে অ্যাট দ্য রেটের পরে। এই চিহ্নটাকে বলা হয় অ্যাট দ্য রেট। যেমন প্রথম অংশে ব্যবহারকারীর পরিচিতি থাকে, সেটাকে বলছে আমরা ইউজার আইডেন্টিটি, এবং অ্যাট দ্য রেটে পড়ে থাকে কি, ডোমেন নেম। যেমন এটা হচ্ছে ইউজার আইডেন্টিটি আর এটাকে বলছি আমরা ডোমেন নেম।
মাসুদ 5972 সেটাকে বলছি আমরা ইউজার আইডেন্টিটি, আর gmail.com সেটাকে আমরা বলছি ডোমেন নেম। ওকে, তো এটা হচ্ছে ইমেলের অংশ। ইমেলের অংশের পর আমরা যাচ্ছি কোথায়? টেলিকনফারেন্সে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, কেমন? তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো নিশ্চয়ই, তো সেখানে একটু কোয়েশ্চেন গুলো লিখে ফেলো, আজকের কোয়েশ্চেন গুলো। প্রথম কোয়েশ্চেনটা লিখবা ইমেল কি, কিভাবে ইমেলের মাধ্যমে ডাটা পাঠানো যায়। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা লিখবা টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্স কাকে বলে। টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্স কাকে বলে। ঠিক আছে, তাহলে আজকে দুটো কোয়েশ্চেন দিলাম অলরেডি, একটা ইমেল, একটা টেলিকনফারেন্সিং, আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তাহলে শুরু করা যাক টেলিকনফারেন্সিং জিনিসটা কি। সেটা হচ্ছে টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াটাকে আমরা বলছি টেলিকনফারেন্স কনফারেন্সিং, কেমন? আর সভাটাকে বলবো আমরা টেলিকনফারেন্স। সভাটাকে বলছি কনফারেন্স, কিন্তু প্রক্রিয়াটাকে বলছি টেলিকনফারেন্সিং। ঠিক আছে, কনফারেন্স এবং কনফারেন্সিং দুটো কিন্তু ডিফারেন্ট। তুমি টেলিযোগাযোগের মাধ্যমে বলছো, মানে টেলিফোন সিস্টেমের সাহায্যে যখন একটা সভা করবা, একটা সেমিনার করবা, সেটাকে আমরা বলবো, প্রক্রিয়াটাকে বলবো টেলিকনফারেন্সিং, আর সভাটাকে বলবো টেলিকনফারেন্স। এই টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সভা করা যায়, সেমিনার করা যায়, বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। এটা আমরাও করে থাকি। আমরা অনেক সময় 3-4 জন ফ্রেন্ডে মিলে মোবাইলের মধ্যে কনফারেন্সে কথা বলি। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে, প্রক্রিয়াটাকে বলা হচ্ছে টেলিকনফারেন্সিং, আর সবাটাকে বলবো টেলিকনফারেন্স। তো সংজ্ঞা দেওয়ার সময় তোমাদেরকে একটু সাবধান হইতে হবে। সংজ্ঞা দেওয়ার সময় তোমরা অবশ্যই এটা বলবা যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা অথবা সেমিনারের অনুষ্ঠানের ব্যবস্থা করার প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং। ঠিক আছে, ভিন্ন ভৌগোলিক দূরত্ব কথাটা বলতে হবে, কারণটা কি? একই রুমের মধ্যে 2-4 জন ফ্রেন্ড কিন্তু আর ফোনে কথা বলবো না আমরা, কেমন? আমাদেরকে একটু দূরত্ব থেকেই আমাদেরকে কথাগুলো বলতে হবে। তো ভিন্ন ভৌগোলিক দূরত্বেই কিছু ব্যক্তির অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা অথবা সেমিনার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, সেটাকে আমরা বলছি টেলিকনফারেন্সিং। তো টেলিকনফারেন্সের জন্য টেলিফোন সংযোগ লাগবে, কম্পিউটার অডিও কার্ড লাগবে, মাইক্রোফোন লাগবে, এমআইসি ও স্পিকার লাগবে, এবং প্রয়োজনে কি লাগবে? সফটওয়্যার লাগবে। বর্তমানে মোবাইল ফোনে টেলিকনফারেন্সিং এর ব্যবস্থা আছে। ঠিক আছে, এরপরের টপিকসটাতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। টেলিকনফারেন্সিং এর যেটা প্রবলেম ছিল, সেখানে আমরা কিন্তু দেখতে পেতাম না, শুধুমাত্র আমরা কথা শুনতে পেতাম। বাট ভিডিও কনফারেন্সিং এ আমরা দেখতেও পারবো, আবার কথাও শুনতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। তো টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অবস্থানরত ব্যক্তিবর্গের মধ্যে কথোপকথন এবং পরস্পরকে দেখতে পারার মাধ্যমে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে আমরা কি বলছি? ভিডিও কনফারেন্সিং। তার মানে টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং এর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে একজন আরেকজনকে দেখতে পারা বা পরস্পরকে দেখতে পারাটা। হ্যাঁ, টেলিকনফারেন্সিং সেটা পসিবল নয়, কিন্তু ভিডিও কনফারেন্সিং এ সেটা পসিবল। তো এটি একটি আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা। এক জায়গা থেকে অন্য জায়গায়, এমনকি এক দেশ থেকে অন্য দেশের যে কোনো ব্যক্তি ইন্টারনেটের সংযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্স করতে পারে। যেমন শিক্ষক, ছাত্র, ডাক্তার রোগীর সাথে কথা বলতে পারে, কেমন? রাজনীতিবিদ জনগণের সাথে ভিডিও কনফারেন্সিং এ, যেমন আমাদের বিভিন্ন প্রধানমন্ত্রী অনেক সময় বিভিন্ন রাস্তা বলো বা বিভিন্ন সেতু, তারপর বিভিন্ন প্রজেক্ট উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। উনি ওনার কার্যালয়ে থাকেন এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেটা উদ্বোধন ঘোষণা করেন। আবার গবেষক, এমনকি পারিবারিক আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ, আমরা হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইমো, দেন হচ্ছে মেসেঞ্জার, এগুলোর মাধ্যমে আমরা কি করছি? আমরা ভিডিও কনফারেন্সিং করছি। তো এটি একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। স্কাইপি বা ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে খুব সহজেই ভিডিও কনফারেন্সিং করা যায়। ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজন কি কি? মাল্টিমিডিয়া কম্পিউটার লাগবে, ওয়েব ক্যামেরা লাগবে, যেটা আমার ইয়েতে ছিল না, টেলিকনফারেন্সিং এ ছিল না। ভিডিও ক্যাপচার কার্ড, মডেম এবং ইন্টারনেট সংযোগ লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে রিজার্ভেশন সিস্টেম। আমরা ইন্টারনেটের সাহায্যে দূরবর্তী স্থানে থেকেও কি করতে পারতেছি? আমরা আসন সংরক্ষণ করতে পারতেছি, কেমন? বুকিং দিতে পারতেছি, সেটাকে বলা হচ্ছে রিজার্ভেশন সিস্টেম। বর্তমানে এয়ারলাইন, রেলওয়ে, বাস, লঞ্চ, হোটেল, মোটেল ইত্যাদিতে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সিট বুকিং দেওয়া যায়। এই পদ্ধতিকে কম সময়ে ঘরে বসে অগ্রিম আসন সংরক্ষণ করা যায়। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি রিজার্ভেশন সিস্টেম। বুলেটিন বোর্ড জিনিসটা কি? কোয়েশ্চেন লিখে রাখো একটু, বুলেটিন বোর্ড কাকে বলে? বুলেটিন বোর্ড হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা, যা টেলিফোন লাইন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের সমন্বয়ে গঠিত। এটা বুঝো ভালো করে।
এটা হচ্ছে একটা ইন্টারনেটে বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা ব্যবস্থা। আমরা দেখি যে অনেক সময় কোনো একটা অ্যাপস ওপেন করছি, সেখানে একটা অ্যাড চলে আসছে, অথবা তোমরা দেখবে ইউটিউবের মধ্যে ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতেছো, হুট করে দেখবা যে ফুড পান্ডা বা অন্য একটা অ্যাড চলে আসছে। এই যে আমরা ইন্টারনেটে বিজ্ঞাপন দেখতেছি, এই জিনিসটাকে বলা হচ্ছে বুলেটিন বোর্ড। কেমন? তো এই বুলেটিন বোর্ডকে সচল রাখার জন্য সার্বক্ষণিকভাবে এর সাথে সার্ভারকে ইন্টারনেটের সংযোগের সাথে ইন্টারনেট লাইনের সঙ্গে সংযুক্ত রাখতে হয়। এটা একটু পড়বা তাহলে। দেন আরেকটা কোয়েশ্চেন তোমরা লিখে রাখবা, সেটা হচ্ছে আউটসোর্সিং কি। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটা স্যার বলে যে ভিভিএফআই মানে ভেরি ভেরি ফাটাফাটি ইম্পর্টেন্ট, এরকম একটা কোয়েশ্চেন হচ্ছে এটা, যে আউটসোর্সিং কি। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ নিজেরা না করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। আমি এটা একটু তোমাদেরকে ডিটেলস বুঝে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, মনে করো তুমি ইন্টারনেটের কাজ করো, হ্যাঁ? তো আমেরিকার একটা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট তুমি ডিজাইন করে দিবা। সে কি করছে, একজন ওয়েব ডেভেলপারকে নিয়োগ না দিয়ে কাজটা ইন্টারনেটে ছেড়ে দিল, তুমি সেই কাজটা নিলা এবং তুমি 1 সপ্তাহের মধ্যে $100 দিয়ে কাজটা কমপ্লিট করে দিবা। আর ওনাকে যদি একজন কর্মচারী কোম্পানিতে রাখতে হইতো, তাহলে প্রতি মাসে মনে করো $100 করে প্রায় $1200 এক বছরে দিতে হচ্ছে। কিন্তু দেখো, উনি নিয়োগ না দিয়ে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে এবং তোমাকে একটা টাকাও দিচ্ছে। ঠিক আছে? এই ধরনের কাজ করাগুলাকে বলা হয় আউটসোর্সিং। যে কোনো নির্দিষ্ট কাজ নিজেরা না করে, দেখো ওরা করতেছে না, কিন্তু একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তোমাকে $100 দিচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে, তুমি 1 সপ্তাহের মধ্যে করে দিচ্ছ। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি আউটসোর্সিং। আমি কি বুঝাতে পারছি কিনা? আবারও বলছি যে কোন একটা কোম্পানি তাদের কাজটা অন্য কাউকে দিয়ে করে নিবে এবং একটা সময় দিবে তাকে এবং একটা নির্দিষ্ট পেমেন্ট দেবে, কিন্তু সে নিয়োগ দিচ্ছে না কাউকে, বাট কাজটা আরেকজনকে দিয়ে করিয়ে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। তো ইন্টারনেটের ফলে এই কি হয়েছে, কর্মসংস্থান হচ্ছে মানুষের, ঘরে বসে সে বিভিন্ন ধরনের কাজ করতে পারতেছে। কেমন? এই দেখো এখানে কিছু ওয়েবসাইটের নাম আছে, odex.com, পিপল পার আওয়ার, সরি আমি ওখানে ক্লিক করে ফেলেছি, সো এই জিনিসটা আসছে। আমরা আবার চলে যাচ্ছি, দেখো পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com। তো এগুলো হচ্ছে যে কাজ করার জন্য কিছু ওয়েবসাইট, যেখান থেকে যারা ফ্রিল্যান্সিং করে, যারা আউটসোর্সিং করে, তারা এই সাইটগুলো থেকে কাজগুলো নেয়, নিয়ে আবার তারা ওখানে সাবমিট করে, বিনিময়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে কর্মসংস্থানের জন্য এটা বলা হয়েছে। তারপর শিক্ষা ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে আমরা এই যে এখন তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আমরা পড়াচ্ছি, ঠিক আছে, এটাও হচ্ছে কিন্তু গ্লোবাল ভিলেজের একটা উপাদান। আমরা ঘরে বসে, তোমরাও ঘরে বসে আছো, আমরাও ঘরে বসে আছি, কিন্তু আমরা ইন্টারনেটের সাহায্যে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা তোমাদের ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে পারতেছো। ঠিক আছে? এবং আমরা অনেক সময় কি করি, আমাদের চট্টগ্রাম বিজ্ঞান কলেজে এটা একটা আছে যে আমরা প্রজেক্টরের মাধ্যমে তোমাদেরকে ক্লাস নিব, হ্যাঁ? তো তো সেখানে দেখা যায় যে অনেক সময় আমাদের সেভ হয়ে যায়। মনে করো একটা বায়োলজি ক্লাস, একটা চিত্র আঁকতে হচ্ছে, সময় কিন্তু অনেক বেশি লাগে, কিন্তু সেটা যদি আমরা প্রজেক্টরের মাধ্যমে পড়াই, তখন দেখা যাবে যে সময়টা কম লাগতেছে, তোমরা বেশি বুঝতে পারতেছো, অ্যাকুরেটলি বুঝতে পারতেছো। তাহলে শিক্ষাক্ষেত্রেও কি আসছে, শিক্ষাক্ষেত্রেও তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক উপকারী দিক আসছে। ঠিক আছে? ডিজিটাল কন্টেন্ট আমরা বানাইতে পারি। ঠিক আছে? স্থির এবং চলমান চিত্রের সাহায্যে অত্যন্ত ফলপ্রসূভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তারপরে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের ক্লাস বন্টন করা, ক্লাস রুটিন, পরীক্ষার রুটিন, এগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে করছি। তো এটা বোঝানো হচ্ছে। দেন হচ্ছে চিকিৎসা সেবায়, এই চিকিৎসা সেবায়ও তোমার কি হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক বড় একটা ব্যবহার হচ্ছে। আমরা ডাক্তাররা কি করছি, ঘরে বসে, রোগীও ঘরে বসে আছে, আমরা ভিডিও কনফারেন্সিং অথবা টেলিকনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছি, সেটাকে কিন্তু আবার বলা হয় টেলিমেডিসিন। তাহলে টেলিমেডিসিনটা হচ্ছে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে ডাক্তার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবে, সেটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। তোমরা এই কোয়েশ্চেনটা একটু লিখে রাখবা, টেলিমেডিসিন কাকে বলে। আবার দেখো, এই যে ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের টেস্ট দেওয়া হয়, সেই টেস্টগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। কম্পিউটার মাধ্যমে সূক্ষ্মভাবে বিচার করে সেটা কি হচ্ছে না হচ্ছে, কোন রোগটা হচ্ছে না হচ্ছে, সেটা রেজাল্ট দেওয়া হয়। তাহলে চিকিৎসা ক্ষেত্রেও কিসের ব্যবহার আসছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আসছে। তারপর হচ্ছে গবেষণা ক্ষেত্রেও আসছে। তারপর হচ্ছে অফিস আদালতের মধ্যেও আসছে। অফিস আদালতে এখন কম্পিউটারের মাধ্যমে সবকিছু আসলে নিয়ন্ত্রণ করা হয়। আগে কিন্তু কম্পিউটার ছিল না, ফাইল মেনটেন করা হইতো, বড় বড় ফাইল থাকতো, এক একটা অফিসারের সামনে বিশাল বিশাল ফাইলের স্তূপ থাকতো, বাট এখন কিন্তু সবকিছু কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।
এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবা, আমি ডিটেলস পড়াচ্ছি না এখান থেকে। দেন হচ্ছে বাসস্থানের ক্ষেত্রে দেখো, বাসস্থানের ক্ষেত্রেও আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেখি। কেমনে দেখি? আমরা মনে করো যে ঘরে লক টক করে চলে গেলাম, কিন্তু আমার মনে ছিল না যে আমি লাইট অফ করব, ফ্যান অফ করবো, আমার মনে ছিল না। ঠিক আছে, আমার এসি অফ করতে আমি ভুলে গেছি, কিন্তু তুমি চাইলে রিমোট কন্ট্রোলিং সিস্টেমের সাহায্যে তুমি কি করতে পারবে, ঘরের বাইরে থেকেও তুমি ঘরের বিভিন্ন ধরনের জিনিসপত্রের নিয়ন্ত্রণ করতে পারবা। যেমন তুমি লাইট, ফ্যান, মানে বৈদ্যুতিক জিনিসগুলোর ইয়ে করতে পারবা, কন্ট্রোলিং গুলো নিতে পারবা। তো এটাকে বলা হচ্ছে স্মার্ট হোম। একটা কোয়েশ্চেন লিখো তোমরা এখন, সেটা হচ্ছে স্মার্ট হোম কাকে বলে। দেখো স্মার্ট হোমের সংজ্ঞাটা এই জায়গাটাতে দেওয়া আছে। স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, তো মানে ঘরের বাইরে থেকেও তুমি কি করতে পারবে, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। ঘরের ভিতরে তুমি সিসি ক্যামেরা রেখে দিলা, ঘরের বাইরে থেকেও তুমি ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখতে পারবা। ঠিক আছে, তারপর ঘরের সামনে তুমি অ্যালার্ম দিয়ে রাখতে পারো, অচেনা কেউ আসলে সাথে সাথে যাতে অ্যালার্ম হয় সেরকম ভাবে ব্যবস্থা করে রাখতে পারো। তো ইন্টারনেটের আসলে অনেকগুলো সুযোগ সুবিধা আসছে আমাদের পুরো বিশ্বে। আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখছি, যে পড়াগুলো তখন পর্যন্ত পড়ালাম, যে কোশ্চেন গুলো বললাম, স্যার অবশ্যই অবশ্যই ভালো করে সেগুলো শিখে লিখে রাখতে হবে। ঠিক আছে, আজকে এতটুকু রাখছি তাহলে। সুস্থ থাকো সবাই, সুন্দরভাবে থাকবে। ধন্যবাদ সবাইকে।